গণ অভ্যুত্থানের পর পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের চিত্র। কিছুটা কমেছে আবাসন সংকট, ছাত্রীদের জন্য আরও হল নির্মাণের দাবি। বন্যায় শেরপুর সহ ৩ জেলায় মানবিক বিপর্যয়, প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি, সীমাহীন দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আরও ৪ জনের মৃত্যু। একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় ১৫০০ রোগী, হাসপাতালে ভর্তি। এবং বাসস্থান সংকটের পাশাপাশি ক্ষুধা তৃষ্ণায় কাতর লেবানন প্রবাসী বাংলাদেশিরা। মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে, দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সরকার পরিবর্তনের পর অনেকটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র। দলীয় প্রভাবমুক্ত হওয়ায় হলের রাজনৈতিক প্রভাব না থাকায় কিছুটা কমেছে আবাসন সংকট। হলের আবাসন চিত্র নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে আনুপাতিক বিচারে ছাত্রীর চেয়ে হল সংখ্যা নেহায়েতই কম। এ নিয়ে আক্ষেপ জানিয়েছে ছাত্রীরা। মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক প্রভাবে আবাসিক হলে গাদাগাদি করে থাকতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের। এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও কারোরই কিছু করার ছিল না। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে চিত্রে এসেছে পরিবর্তন, যদিও এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে 4 জন থাকার কথা ওইখানে 8 জন, 10 জন, কখনো কখনো 12 জনও থাকতো। তো ওই অবস্থা থেকে মোটামুটি একটু উত্তরণ হয়েছে। কমই আছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে নতুন যে 23-24 সেশনটা আসবে, ওটা আসার পরে তারপরও হয়তো সিট সংকট থাকবে। আবাসিক সংকট নিরসনে উদ্যোগও নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সরকার পতনের পরপরই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন হলে। আবার খুব শীঘ্রই জগন্নাথ হলে নতুন ভবন চালু হবে বলে জানান প্রভোস্ট। আমার হলে একটা নতুন ভবন অলরেডি সব রেডি। আমরা যখন নতুন ভবনে যাব, আমার বিশ্বাস যে জগন্নাথ হলের মানে আবাসিক যারা আছে এবং প্রথম বর্ষে যারা, তারা মানে থাকার সুযোগ পাবে। তবে ছাত্রীদের আবাসন সংকটের নেই কোনো অগ্রগতি। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৬,০০০-এর বেশি। এর মধ্যে ৫২% ছাত্রী ও ৪৮% ছাত্র। আশ্চর্যের বিষয় হচ্ছে, ছেলেদের জন্য হল যেখানে 14টি, মেয়েদের জন্য সেখানে রয়েছে মাত্র 5টি আবাসিক হল। এখন দ্বিতীয় বর্ষ চলতেছে, তারপর হচ্ছে বঙ্গমাতা হল থেকে এখনো কোনো সিটে নোটিশ বা কিছুই আমাদেরকে হলে উঠাতে পারতেছে না। এখন যদি এমন একটা হল করা হয় যেখানে 7 মার্চের মতো হচ্ছে কি 10তলা ভবনে 3-4টা ভবন হবে, সেক্ষেত্রে হয়তো এটা সমাধান করা যাবে। বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জানান, সংকট সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেইন আবাসিক সমস্যাটা আছে মেয়েদের হলে। আমাদের মেয়েদের হলের যে স্টুডেন্ট অ্যাটাচমেন্ট, তার থেকে মেয়েদের আসনের সংখ্যা অনেক কম। সেটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মেয়েদের হলে আমরা প্রাথমিকভাবে 500 সিট ইনক্রিজ করতে পারবো। যদিও ছাত্রীদের জন্য 2টি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে সেটিও যথেষ্ট সময় সাপেক্ষ। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুর ও নেত্রকোনা। ময়মনসিংহেও অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি। শেরপুরে নতুন করে প্লাবিত হয়েছে 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। পানিবন্দী মানুষের সংখ্যা 1.5 লাখেরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে শেরপুর সদর এবং নাকলা উপজেলার 7টি ইউনিয়ন। সব মিলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। বাড়িঘর, ফসল ইত্যাদি সবকিছু মাছের প্রজেক্ট এলাকাবাসীর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল, ক্ষেত খোলা, পুকুর, ঘাস, চড়াই, মুরগি সবই ক্ষতিকর হয়েছে। এদিকে নেত্রকোনায় সোমেশ্বরী, উবদাখালী, কংস ও ধনুর পানি বেড়েছে। এতে দুর্গাপুরের 3টি ইউনিয়নের অন্তত 15 গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
প্লাবিত এলাকার মানুষের সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেই মানুষগুলো প্লাবিত হয়েছে আমাদের স্থানীয় মেম্বার মহোদয় ওনাদের সহযোগিতায় আমরা আজকে 100 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমরা পরবর্তীতে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। একই পরিস্থিতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ও হাঁস মুরগির খামার। দেখা দিয়েছে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট। ক্ষতি হয়েছে যে হাঁস মুরগি, গরু, ছাগল, তারপরে ধান বন, সেটা আসিম শেষ। আমরা এখন বর্তমানে পানির উপরে বাঁচতেছি। প্রচুর ক্ষতি হয়েছে, মানে বর্তমানে যে কোনো সব ভাষা মানে ধান বন যা আছে সব পানির তলে। রান্না বান্না নাই, 2-3 দিন ধরে পানি আইছে, ক্ষেতগুলা ভরে গেছে, দিকে মাছ গেছে গা। এদিকে ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষায় আছেন বন্যা দুর্গতরা। নারী, শিশু ও বৃদ্ধ সহ পানিবন্দীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি ও সেনাবাহিনী। আফরিন পপি, মোহনা সংবাদ। শেরপুরে বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, শেরপুরে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর ওখানকার মানুষ ত্রাণ সংকটে আছেন কিনা, আর জেলা প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আরিফ, যে আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই যে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। শেরপুর, ময়মনসিংহ সহ নতুন করে কিন্তু নেত্রকোনা এলাকা প্লাবিত হচ্ছে। যে আমরা যতদূর জেনেছি যে নেত্রকোনার পূর্বদলা, কলমাকান্দা, তারপর দুর্গাপুর সহ নেত্রকোনা সদরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আমি এখন আছি নেত্রকোনা জেলার যে পূর্বদলা এলাকার জারিয়া এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভেরি বাঁধ গুলো ছিল, সেই বাঁধগুলি কিন্তু বন্যার পানির সুরে কিন্তু বেসে গেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে ভাঙা বেরি বাঁধের কারণে কিন্তু প্রবল স্রোতে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে এবং ইতিমধ্যেই কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙে গেছে এবং সাধারণ মানুষজন কিন্তু বিভিন্ন অনেক দুর্ভোগে রয়েছেন। তো এই এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে বর্তমানে যে বন্যা কারণে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে কিন্তু এই এলাকার মানুষ অনেক দুর্ভোগে পড়েছেন এবং তারা প্রশাসন সহ বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। এবং আমরা এই এলাকায় সকাল থেকেই অবস্থান করছি এবং দেখছি যে মানুষের দুর্ভোগ। আমি তবে এই যে নেত্রকোনার যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। আরিফ, বাপ্পি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1225 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটাই এই বছরের একদিনে সর্বোচ্চ রোগীর ভর্তির ঘটনা। এই সময়ের মধ্যে মারা গেছেন 4 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 186 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 36,590 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,603 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 1,812 জন, বাকি 1,791 জন ঢাকার বাইরে। এবার জানবো চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। সারা দেশের মতো চট্টগ্রামও প্রতিদিন ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বাড়ছে। অর্থাৎ আমি আপনাকে যদি একটু পরিসংখ্যানটা জানাই, চলতি বছরের প্রথম দিকে যখন জানুয়ারি মাসে
মাত্র 2 জন আক্রান্ত হয়েছেন এবং এই ফেব্রুয়ারিতে 25 জন, মার্চে 28 জন, এপ্রিল মাসে 18 জন, মে মাসে 17 জন, জুনের মধ্যে 41 জন, জুলাইয়ে 198 জন, আগস্ট মাসে 202 জন, সেপ্টেম্বরে 907 জন এবং অক্টোবরে এই আজকে 7 তারিখ পর্যন্ত আপনার 255 জন এই আক্রান্ত হয়েছে এবং যারা মারা গেছে জানুয়ারি মাসে 2 জন মারা গিয়েছিল এবং মার্চে 1 জন, জুলাইয়ে 1 জন, আগস্টে 1 জন, সেপ্টেম্বর মাসে মারা গেছে এই 11 জন, অর্থাৎ এই চলতি বছরে মোট 16 জনের মৃত্যু হয়েছে। তবে অক্টোবরে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মৃত্যুর খবর পাইনি এবং প্রতিদিনে কিন্তু হু হু করে এই আক্রান্ত সংখ্যা বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের যে মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার যিনি পরিচালক রয়েছে তিনি এখানে মেডিকেলের মধ্যে একটি আলাদা করে ওয়ার্ড রাখা হয়েছে। যারা আক্রান্তরা আসছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে এখানে ওষুধ, স্যালাইন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করে রেখেছেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সিভিল সার্জনের পক্ষ থেকে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোও তারা পর্যাপ্ত পরিমাণ তারা ওষুধ এবং স্যালাইন তারা রেখেছেন এবং তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে সিভিল সার্জন অনুরোধ করেছেন নগরবাসীকে যারা বাড়ির আশেপাশে যে নালা নর্দমা রয়েছে যেমন ডাবের কোষা এবং বাড়ির ছাদ বাগান সেগুলো যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আসলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না হয় তাহলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে এটা অব্যাহত থাকবে। তো সবার কাছে অনুরোধ করছেন বাড়ির আশপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তো আরিফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ প্রশাসন। কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও দিনাজপুর থেকে সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুষ্টিয়ায় চলছে প্রস্তুতি। মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর, মৃৎশিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা। কুষ্টিয়ায় এবার 229টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গোৎসব। তো মার কাছে আমাদের একটাই আশা, তিনি যেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে রাখেন। অনেক কাজের চাপ আমাদের, এর ভিতরে আমরা কাজ শেষ করতে হবে, এখনো 6টার খুব ব্যস্তর ভিতরে আছি আমরা। আমাদের নিরাপত্তা সার্বিক এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে, যেন সরকার সার্বিক দিক থেকে আমাদের নিরাপত্তা প্রদান করে। এই উৎসবের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে আমাদের মন্দিরে গ্রাম পুলিশ বা আনসার যেটি বলা হয়ে থাকে সেই আনসাররা থাকবে। প্রত্যেক ইউনিয়নে গ্রাম পুলিশ আছে, তারা অলরেডি তাদেরকে আমরা নিয়োজিত করে রেখেছি। এদিকে দিনাজপুরের 13টি উপজেলায় এবার 1207টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি। মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং তুলির আঁচড়। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজাতেও ব্যস্ত আয়োজকরা। আমাদের মাটির এক প্রকার কাজ শেষ হয়েছে, এরপরে আমাদের রঙের কাজ হবে। ষষ্ঠী পূজা ঘট অধিবাসের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে। এবার বাজারে আমাদের কাজ অবশ্যই পোশাকটা একটু কম, সব জিনিসপত্রের দ্রব্যের দাম বেশি। এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে মা দুর্গার রং তুলির কাজ প্রায় সম্পূর্ণের দিকে। দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন আমরা করতে পারবো, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি, তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে যেখানে যা যা করার প্রয়োজন আমরা সর্বাত্মক প্রচেষ্টা আমাদের থাকবে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। বাসস্থান সংকটের পাশাপাশি ক্ষুধা তৃষ্ণায় কাতর লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। ইসরায়েলি আগ্রাসনে মাথা গোজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে কারো আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে, কেউ বা আবার আশ্রিত হয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। এ অবস্থায় দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন তাহসিন তারিন।
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে কাজ করছেন 1 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক, এর মধ্যে প্রায় 40% নারী। সংকট শুরু 1 অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে। হিজবুল্লাহ নির্মূলের নামে ইসরায়েলি আগ্রাসনে লাখো লেবানিজের পাশাপাশি নিজের ধ্বংস হয়ে গেছে এইসব প্রবাসীর মাথা গোঁজার ঠিকানা। ফলে এদের একটা বড় অংশেরই ঠাঁই হয়েছে স্থানীয় বিভিন্ন লেবানিজের বাসা বা আশ্রয় কেন্দ্রে। এখানে কিছু লোক আশ্রয় কেন্দ্রে মাঝখানে কিছু খাবার হয়েছে। প্রাণ ভয়ে ভীত এইসব অসহায় বাঙালি কোনোভাবে গাদাগাদি করে রাত কাটাতে পারলেও প্রকট হয়ে উঠেছে খাদ্য সংকট। ক্ষুধার জ্বালা মেটাতে বাংলাদেশি দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন তারা। আমরা এখানে ধরেন 50-60 জন লোক আমি আশ্রয় দিছি, সবার বাড়ি ঘর সব কিছু গেছে গা, বুঝলেন। এখানে অনেক অনুরোধ করে কইতে আছি, আমি থাকি বাবদা এলাকায় আছে, এখানে আমার অনেক লোকজন আছে। দেখেন এখানে আমার খাওয়ানোর খুব সংকট। আমরা একটা লেবাননের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই লোকগুলো ওনারা সুরে থাকতো নাবাতিয়ার ওইদিকে, ওখান থেকে আপনার এখন বর্তমানে রফিক হারির মসজিদের সামনে অবস্থান করতেছে। দূতাবাসের কাছে অনুরোধ, আপনারা এদের থাকার জন্য যে ব্যবস্থাটুকু করা দরকার আপনারা একটু কষ্ট করে খুব জলদি এই জিনিসটা একটু করেন। স্থিতি বিবেচনায় লেবানন থেকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 100 লোকের থাকার জায়গা করছি, অলরেডি আমাদের এক বাস বলতেছি, বাস থেকে কয়জন লোক হয় আর লোক আছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রেজা খান। রেজা, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিব। আপনাকে ধন্যবাদ। শুরুতেই দেখে নিব প্রথম আলো কি শিরোনাম করেছে। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল, বললেন ডক্টর ইউনূস। শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। দৈনিক ইত্তেফাক, শেরপুরে আরও 2 উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে 6। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে, বলেছেন প্রধান উপদেষ্টা। সমকালের শিরোনাম, বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা। বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক, ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বাংলাদেশ প্রতিদিন, সংলাপে চাওয়া পাওয়া, দ্রুত সংস্কার আর নির্বাচন দলগুলোর প্রধান দাবি। 15 বছরে টাকায় ধস, সেনাবাহিনী মানুষের পাশে। যুগান্তর, নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে, সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান গ্রেপ্তার। ফজলে করিমের কথা ছাড়া নড়তোনা গাছের পাতাও। দেশ রূপান্তর, পূর্ত সচিব হয়েই বাগিয়ে নেন প্লট, অনাগ্রহী গ্রাহক, পলাতক ঠিকাদার, ঘোর সংকটে আবাসন। নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কারের পথ। বণিক বার্তা, ব্যবসা জমি, প্লট, অর্থ, এরশাদের ইনসেন্টিভ মডেলেই সেনাবাহিনীকে বশে রেখেছিলেন শেখ হাসিনা। মানুষ কষ্টে থাকলেও ফুলে ফেপে উঠছে সরকারি প্রতিষ্ঠান। দ্য ডেইলি স্টার, ওয়াশিং স্মার্ট, দ্য রাইজিং পপুলারিটি অফ ওয়াশিং মেশিনস ইন বাংলাদেশ। জনাব রেজা, আমরা আজকের দৈনিক প্রধান পত্রিকাগুলোর আমরা শিরোনাম দেখছিলাম এবং এখানে একটা বিষয় উঠে এসেছে, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন সেনাবাহিনীর যে অনুষ্ঠানে গিয়ে, যে সেনাবাহিনী দেশকে গণঅভ্যুত্থানের যে একটা সংকটময় মুহূর্ত থেকে রক্ষা করেছে। এই বিষয়টাকে আপনি কি মনে করেন, বা সেনাবাহিনী আসলে কতটা ভূমিকা ছিল বলে আপনার মনে হয়? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা 5টি সেনা অভ্যুত্থান দেখেছি। এবার আমরা দেখলাম যে সেনাবাহিনী আসলে বাংলাদেশের সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে এটা গ্লোবালি ইন্টারন্যাশনালি কিন্তু প্রশংসিত হচ্ছে। কারণ সেনাবাহিনী কিন্তু আগের অবস্থায় নেই, কারণ এখন সেনাবাহিনী কিন্তু বিশ্বের সঙ্গে কাজ করছে, অর্থাৎ আমাদের বিশ্ব শান্তি মিশনে সেনাবাহিনী কাজ করছে। সেই বিষয়গুলো মাথায় রেখে সেনাবাহিনী পরিচালিত হয়। এবং আপনি দেখুন, একটি পত্রিকা আপনি শিরোনাম পড়ছিলেন যে এরশাদের ইনসেন্টিভ মডেলেই সেনাবাহিনীকে রেখেছিলেন শেখ হাসিনা। অর্থাৎ সেনাবাহিনী কিন্তু শেখ পরিবারের ইশারা ইঙ্গিতেই চলেছে এবং ইনসেন্টিভ কিন্তু তিনি দিয়েছেন সেনাবাহিনীকে, সেই ধরনের পেট্রোনাইজ করেছেন। কিন্তু সেনাবাহিনী
দিন শেষে যে ভূমিকাটা রেখেছে সেটা ঐতিহাসিক। কারণ একটা পেশাদার সেনাবাহিনী কিন্তু ক্ষমতায় আরোহণ বা মসনদ ধরে রাখা কিংবা আপনার নিরীহ নিরস্ত্র জনতার উপরে গুলি করা, এটা সেনাবাহিনীর কাজ নয়। অভ্যুত্থানের শুরুর দিকে সেনাবাহিনীর প্রতি যতটা মানুষের ক্ষোভ ছিল, শেষের দিকে এসে সে ক্ষোভটা একেবারেই আমরা দেখেছি। আমরা আরও আশ্চর্য হয়েছি যে সেনাপ্রধান তিনিও কিন্তু এই শেখ পরিবারের একজন এবং তাকেও কিন্তু নিয়োগ দিয়েছিল এই সরকার, কিন্তু তিনি যে ভূমিকাটা রেখেছেন এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে এবং তিনি ইতিহাস ওনাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে। কারণ উনি যে ভূমিকাটা রেখেছেন এটা না হলে বাংলাদেশের পরিণতি আসলে আরও কি হতো, আমাদের দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কারণ সেনাবাহিনী যদি জনগণের উপরে গুলি করত তখন কিন্তু জনগণকে কিন্তু দমিয়ে রাখা যেত না। সেনারা গুলি করলেও কিন্তু জনগণ কিন্তু কাতারে কাতারে মারা যেত এবং দেশে একটা গৃহযুদ্ধের দিকে যেত এবং পুরো দেশটাই একটা আমাদের ধ্বংস হয়ে যেত। সেখান থেকে কিন্তু এবার সেনাবাহিনী যেটা করেছে এটা আসলেই প্রশংসিত, শুধু আমাদের দেশে না, এটা বহির্বিশ্বেও তাদের মানমর্যাদা অনেক বৃদ্ধি করেছে এবং সেনাবাহিনী যে প্রফেশনাল পেশাদার সেই পরিচয় তারা দিয়েছে, যেটা পুলিশ কিন্তু পারেনি। পুলিশ কিন্তু জনতার উপরে গুলি করেছে এবং আমাদের পতিত সরকার প্রধান তিনি কিন্তু বারবার বলেছেন পুলিশ ভালো করছে, তোমরা কেন পারছো না, কিন্তু সেনাবাহিনী কিন্তু পিছু হটেছে। মানে এক কথায় বলা যায় যে এই অভ্যুত্থানে বা স্বৈরাচার সরকার পতনে সেনাবাহিনীর একটা অন্যতম ভূমিকা ছিল, যার মাধ্যমে আমরা একটা স্বাধীন অবশ্যই, এবং এখনো কিন্তু সেই ভূমিকাটা সেনাবাহিনীর পালন করতে হবে। কারণ অনেক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলে। কারণ আপনি 15 বছরের যে লুটপাট বা দুর্নীতি, সেখান থেকে কিন্তু ওভারনাইট সলিউশন চাচ্ছেন আওয়ামী পন্থীরা, কিন্তু সেটা সম্ভব না। এবং পত্রিকা থেকে শুরু করে সমস্ত সব প্রতিষ্ঠানই কিন্তু আওয়ামী ঘরানার মানুষের হাতে। এইখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটু সংযুক্ত দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশে দারিদ্রতা থাকবে না, এক, আর 2 নম্বর হচ্ছে যে এই যে দেশ সংস্কার চলছে, এই দেশ সংস্কারের পাশাপাশি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কি আসলে সংস্কার প্রয়োজন আছে কিনা? আপনি যে প্রশ্নটা করলেন যে দারিদ্রতা থাকবে না, আমি ব্যক্তিগতভাবে এই মতের সঙ্গে একমত না। কারণ আসলে থাকবে না বলা যায় না, এটা আপনি কি প্লাস মাইনাস রিডিউস করতে পারেন, কিন্তু জিরোতে নিয়ে আসবেন। ওনার যে জিরো থিওরি আছে ডক্টর ইউনূসের, উনি অনেক বড় মানুষ, কিন্তু তারপরেও আমি বলছি এটা আমার ব্যক্তিগত মতামত, আসলে জিরোতে নিয়ে আসা কোনো কিছুই সম্ভব না। আর বৈষম্য বলেন, দারিদ্রতা বলেন, এটা কিন্তু প্রকৃতি প্রদত্ত, এটা কিন্তু সৃষ্টিকর্তাই আপনাকে কালো সাদা ধনী গরিব এরকম বৈষম্যের ভিতরে আপনাকে ফেলে দিয়েছেন। এখান থেকে আপনি হয়তো এটাকে কম বেশি করতে পারবেন, কিন্তু একদম যে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন পৃথিবী, এটা কখনোই সম্ভব না। দারিদ্রতা মুক্ত, একদম জিরো দারিদ্রতা, জিরো বেকারত্ব, এগুলোও সম্ভব না। এটাকে আপনি কম বেশি করতে পারেন, যাই হোক। তারপরেও এটা আলটিমেট একটা ডেস্টিনেশন হিসেবে টার্গেট করে এই পথে কাজ করা হয়, এজন্য এটাকে জিরোতে নিয়ে আসার টার্গেটটা ঠিক। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন আছে কিনা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো একটি বিষয়ে কথা বলেছেন। আমরা শুধু দেখছি যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার, এগুলো নিয়ে আমরা আছি, কিন্তু আপনি অনেক নতুন নতুন দল কিন্তু একটু ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, আপনি যেটি বলছেন এটা কিন্তু রাজনৈতিক দলগুলো অ্যাভয়েড করছে, তারা বলছে যে রাজনৈতিক সংস্কার করা এই সরকারের দায়িত্ব না। কিন্তু একটি বিষয় আমি বলতে চাই যে আপনি ধরেন এই যে ছাত্রদল, ছাত্রলীগ বা যে যুব সংগঠনগুলো আছে বা এই তাদের সহযোগী বা যে সাহায্যকারী সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর সঙ্গে কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে জড়িত থাকে। এই ছেলে মেয়েদের আয়ের উৎস কী বা পার্টিগুলোর আয়ের উৎস কী? এই ছেলে মেয়েগুলো এই যে রাজনৈতিক দল করে, এর ফলে এরা কি পায়? এদের তো কোনো বেতন বোনাস নাই, কিছু নাই, ইনকামের কোনো রাস্তাও নাই। এরা কি করে? এরা এই যে সচিবালয়ে যাবে, তদবিরবাজি করবে, টেন্ডারবাজি করবে, চাকরির তদবির করবে, এগুলো করবে, ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাবে। কারণ তাদেরকে কিন্তু একটা ফিনান্সিয়াল স্ট্রাকচারের ভিতরে কোনো রাজনৈতিক দলগুলো আনছে না। এই কারণে কিন্তু বাংলাদেশের যে ছাত্র সংগঠন থেকে শুরু করে যে সহযোগী সংগঠনগুলো আছে রাজনৈতিক, এরা কিন্তু অর্থনৈতিক এই যে করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এইখানে ডেফিনেটলি একটা রিফর্ম দরকার, যে আপনি হাউ টু কন্ডাক্ট ইউর পলিটিক্যাল পার্টিস, এইটা আপনার করতে হবে, যে আপনি এর ফাইন্যান্সিয়াল যে কাঠামোটা সেটা তৈরি করতে হবে। কিভাবে এরা কি অর্থ পাবে কি পাবে না,
এবং কিভাবে এটা পরিচালিত হবে। কারণ আপনি অর্থ ছাড়া তো কাজ করতে পারবেন না। আপনি দেখা গেল 25 বছর 30 বছর ধরে রাজনীতি করেন, তার কোনো বেতন নাই, বোনাস নেই, সে চলে কি দিয়ে? এটা একটা বড় প্রশ্ন। একটা সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। হ্যাঁ, এইখানে রাজনৈতিক দলগুলোর রিফর্ম দরকার আছে। আপনি শুধু যেন তেন একটা ইলেকশন করে দিলেন সব ঠিক হয়ে যাবে, অসম্ভব। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন একটু যোগ করতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলের আমরা বক্তব্য শুনেছি বা বিভিন্ন রাজনৈতিক বিশিষ্টজনদের বক্তব্য আমরা শুনেছি এরকম যে দেশে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত দেশ আসলে মানে স্বস্তি পাবে না বা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এই বিষয়টা আসলে কতটা এটা তো একটা ট্যাবু। আপনি গণতন্ত্র, আমরা কিন্তু শুধু গণতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। আপনি দেখেন গণতন্ত্রের অল্টারনেটিভ কি আছে? রাজতন্ত্র। অল্টারনেটিভ কই? গণতন্ত্র ওন অ্যান্ড অনলি। দেখেন, এটা ছাড়া মানুষের মুখে কোনো কথা নাই। কিন্তু আপনি মালয়েশিয়ার দিকে চিন্তা করেন, আপনি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করেন, মালয়েশিয়া কিন্তু উন্নয়ন করেছে কিন্তু গণতান্ত্রিক ভিত্তির উপরে না। উনি কিন্তু অনেকটা এককভাবে, এখন প্রচেষ্টা থাকলে এককভাবে উঠানো যায়। গণতন্ত্রও ফ্যাক্টর না। আর আমরাও গণতন্ত্রের হাতে জিম্মি হয়ে পড়েছি। দেখেন, আমরা অর্থের কাছে জিম্মি হয়েছি। অর্থের অল্টারনেটিভ কি? অর্থের আপনি বিকল্প কারেন্সি দেন, আপনি শুধু অর্থের কাছেই জিম্মি হয়ে গেছে। আমার অর্থ ইনকাম করতেই হবে, অল্টারনেটিভ কিছু নাই, আপনি কিছু পারবেন না। কিন্তু অথচ দেখেন, হিন্দুরা কিন্তু বিধাতার অনুসারী, তারা সৃষ্টিকর্তা বলে, আমরা বলি আল্লাহ, আরেকজন বলে গড। এখানে দেখেন বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। আমি অল্টারনেটিভ বলবো না, এটা বলে নামের আপনি দেখেন যে এখানেও কিন্তু অল্টারনেটিভের কথাই বলছেন আপনি, কিন্তু অর্থের অল্টারনেটিভ কি? এগুলো বিকল্প চিন্তা করতে হবে। আপনি গণতন্ত্রেরও বিকল্প হতে হবে। গণতন্ত্রের কাছে আপনি শুধু জিম্মি হয়ে যাবেন কেন? এই বিষয়গুলো আসলে নতুন প্রজন্ম বা পৃথিবীর ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তারা হয়তো আরো বেশি করে চিন্তা করবেন। আমরা আশা করি যে আমাদের রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সমস্ত কিছু সংস্কার হয়ে একটা সুষ্ঠু দেশ, সুস্থ দেশ আমরা যেন পাই, সেই প্রত্যাশা থাকবে। জনাব রেজা খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। গণ অভ্যুত্থানের পর পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের চিত্র। কিছুটা কমেছে আবাসন সংকট, ছাত্রীদের জন্য আরো হল নির্মাণের দাবি। বন্যায় শেরপুর সহ 3 জেলায় মানবিক বিপর্যয়, প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি, সীমাহীন দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আরো 4 জনের মৃত্যু। একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় 1,500 রোগী, হাসপাতালে ভর্তি। এবং বাসস্থান সংকটের পাশাপাশি ক্ষুধা তৃষ্ণায় কাতর লেবানন প্রবাসী বাংলাদেশিরা। মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে, দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য